ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এই প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব, পারলে বন্ধ করে দেখাও। মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে? ওয়াকফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না, যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না। এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্যে আন্দোলন করা যাবে না, চুপ করে শুনে নিতে হবে নাকি? ও বাদশা নাকি আমরা প্রজা নাকি? আমরা সবাই রাজা আমাদের এই রাজার দেশে, আমরাও এখানে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে, এটা মাথায় রাখবেন। ও যদি রাজার মতো কেউ বাদশার মতো যদি কেউ অর্ডার দেয়, ওই অর্ডারকে আমরা মানবো না। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব, আগামী দিনেও প্রতিবাদ করব। যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে রাখা। আমি গতকালকে বলেছিলাম, আজকেও বলছি, গতকালকে মঞ্চ থেকে বলেছিলাম যে আমি আগামীকাল দেগঙ্গাতে প্রতিবাদ মিছিলে যাব। মমতা ব্যানার্জি মুসলমানদের বলেছে আমি আছি, তুমি চিন্তা করবে না। স্বাভাবিকভাবে এই তো সময় মমতা ব্যানার্জির সত্যি দুধেল গায়ে সংখ্যালঘুদেরকে উনি কতটা ভালোবাসেন, বা দুধেল গায়েদের জন্য, আমি বলিনি দুধেল গায়ে ভাই, মমতা ব্যানার্জি বলেছে, আমি রিপিট করছি, খারাপভাবে জেনে নেবেন না। তো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য কতটা ভাবে, এটাই তো সময় ছিল ভাই যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জিরও একটা অল পার্টি মিটিং ডাকলে ভালো হতো। আমি তো আজ নির্দেশ দিতে পারি না, আমি রিকোয়েস্ট করতে পারি, অল পার্টি মিটিং ডেকে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নেওয়ার দরকার ছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন এই বিলের আমরা সমর্থন করব, আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব। তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত। এবার গুলোগুলি মানে উনি কি বুঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না, তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি, ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। অশান্তির পথে কেউ যাবেন না, অশান্তির পথে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু মমতা ব্যানার্জির উচিতটা কি ছিল, কি দরকার ছিল, যে বিধানসভা থেকে একটা বিল পাস করানো, যেই বিলের মধ্যে প্রস্তাব পাস করানো, যেই প্রস্তাবের মধ্যে উল্লেখ থাকবে যে ওই অসাংবিধানিক বিল আমাদের রাজ্যে তথা দেশের জন্য প্রত্যাহার করতে হবে, আমরা মানব না। করেছেন না, করে উল্টে আপনাকে শাসাচ্ছে, ধমকাচ্ছে, আপনাকে বলছে এইসব করতে না করতে হবে না, আমি আছি বলে লাভটা কি হবে? আমরা 5 বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিমবাংলা পরিচালনার জন্য। আমরা 5 বছর ওনাকে বলেছি পশ্চিমবাংলার মানুষজন ভালো যাতে থাকে তার জন্য উনি চেয়েছেন, সুযোগ দিয়েছি আমরা, এর থেকে বেশি কিছু নয়। 5 বছর হয়ে যাবে, চেয়ারে অন্যজনকে বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে, এটা মাথায় রাখবেন। এটাই ভুলে যাচ্ছেন আপনারা, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এই নিয়ে এরকম নির্দেশনা দিতে পারে না। এটা উনি রিকোয়েস্ট করতে পারতেন যে এই পরিস্থিতি হচ্ছে, ওয়াকফ আইনলে এই হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, যে কটা দিন এটা বন্ধ রাখো, পরে আমরা আবার করবো, এটা বলতে পারেন। কিন্তু উনি যেভাবে বললেন এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বলার সাহস কিন্তু আপনাদের জন্য পেয়েছে, এটা মাথায় রাখুন, আপনাদের জন্য পেয়েছে। আমি আপনাদের বলবো, শপথ করুন, ওয়াদা করুন। 2026 নির্বাচন এসছে, আইএসএফকে ভোট দিবার জন্য আমি বলবো না, কিন্তু অন্তত ইভিএম মেশিনে গিয়ে এই জোড়াছি ফুলের চিহ্নতে হাত দেবো না, এটা ওয়াদা করুন আপনারা। পদ্ম ফুলের তো কোনো প্রশ্নই আসছে না ভাই, এখানে ছুরি ঠাকালেও হবে না, হবে? আমার তো হবে না ভাই। এবার আপনারা জানেন না কি করবেন, কিন্তু জোড়া ফুলেও হাত দেব না, জবাব আমরা দেব। তো যারা এখন দিল্লি গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে তাদেরকেও 2026 সালে আমরা দিল্লির রাস্তা দেখাবো তো ভাই, যে ওয়াকফ সংশোধনী আইনটা কেন আমরা প্রত্যাহার করতে বলছি বা কেন আমরা বিরোধিতা করছি, এটা আমাদের শোনা দরকার তো। আর না হলে ওয়াকফের বিরুদ্ধে আইন হবে, চলো গেল স্টেজে নিয়ে গেল, নারে তাকবীর, আল্লাহু আকবার, এই সব স্লোগান, ধর্মীয় স্লোগান দিল। এই মোদির বিয়ে হয়নি কেন, ও কি বুঝবে, হ্যান করবে, তান করবে বলে ঘরে চলে গেলে, ভিড় করিয়ে দিলে লাভ হবে কিছু? মোদিরা চাইছে, শুভেন্দু অধিকারীরা চাইছে ওয়াকফের আইনে নিয়ে যখন প্রতিবাদ সভা হবে বেশি বেশি করে তকবীর দাও। যদি বেশি বেশি করে আপনি তকবীর দেন, পাশে বিশ্বজিৎ মাইতিকে আপনি পাবেন? বলুন, পাবেন? কেন পাবেন না? বিশ্বজিৎ মাইতি তখন কি বলবে, এটা ধর্মীয় বিষয় ও মুসলমানরা বুঝুক, তাই তো? লক্ষ্মীকান্ত হাসদাকে আপনি পাশে পাবেন, প্রসেনজিৎ বোসকে আপনি পাশে পাবেন, কল্লোল মজুমদারকে আপনারা পাশে পাবেন কি? তখন পাবেন না। কেন? ও ধর্মীয় বিষয়, ওরা বুঝে নেবে। অ্যাকচুয়ালি এটা ধর্মীয় বিষয় নয়। আপনাদেরকে হয়তো আপনাদের
ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এটাকে ধর্মীয় ইস্যুতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। ধর্মীয় ইস্যুতে ঢুকাতে পারলেই বিজেপি সাকসেস হবে। আমরা কি ওকে সাকসেস হতে দেব? তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা সংবিধানের ওপরে আঘাত দিয়েছে। তাই সংবিধানকে রক্ষার আন্দোলনে আমরা কি করব? ঐক্যবদ্ধভাবে সংবিধান প্রেমী মানুষরা ঐক্যবদ্ধ হব। সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের একাধিক ধারায় আক্রমণ করেছে এই সংশোধনী, ফলে আমরা এর বিরোধিতা করছি। আপনারা প্রথম দিন দেখেছেন সুপ্রিম কোর্টে যখন এটা নিয়ে আলোচনা চলছিল, অনেকে লাইভ দেখেছেন, ম্যাক্সিমাম সময় আর্টিকেল 26 নিয়ে আলোচনা হচ্ছিল। আর্টিকেল 26 কি একটু দেখবেন, গুগলে গেলেও পাওয়া যাবে। আপনার সম্পত্তি আপনি রক্ষণাবেক্ষণ, দেখভাল, হ্যান ত্যান এইসবের উপরে আর্টিকেল 26টা আছে। তো এটা ওরা বিজেপি সংবিধানের উপরে আক্রমণ করেছে, আর আমরা সংবিধানকে রক্ষার জন্য রাস্তায় নেমেছি। আজকে বিজেপির পছন্দ হয়েছে কলকাতার ভালো ভালো কিছু জায়গা, বিজেপির হয় না, বিজেপির যে বন্ধুরা আছে তাদের নজরে পড়েছে। নজরে কি পড়েছে? আদানি না আম্বানি, ওর নামটা ভুলে যাচ্ছি, ওদের যে বাড়িটা হচ্ছে একটা মুসাফিরখানা, ওই আপনার অনাথ আশ্রমের জায়গার উপরে বানিয়েছে। তো এই ধরনের ভালো ভালো প্রপার্টিগুলো, বিভিন্ন শহরের যে ভালো ভালো প্রপার্টিগুলো এখন আদানি আম্বানিদের মতো শিল্পপতিদের নজরে পড়েছে। ওরা আবদার করছে যে আমার ওই জায়গাটা চাই, ওই জায়গাটা আমার লাগবে, কলকাতার এই ভ্যালুয়েবল প্রপার্টিটা আমার লাগবে, দিল্লির ওই ভালো জায়গাটা আমার লাগবে, গুজরাটের ওই শহরের ভালো জায়গাটা আমার লাগবে। ওই ঘটনাক্রমে ভালো জায়গাগুলোর মধ্যে থেকে যদি 10টা থাকে, 5টা ওয়াকফ সম্পত্তি, ফলে নিতে পারছে না। নেবে কিভাবে? তার জন্য একটা আইন পার্লামেন্ট থেকে ওরা পাস করলো, যে আইনটা আপনার 1 নম্বর 14 নম্বর আইন 2025 সালে এটা পাস করলো। এর মধ্যে যে ভুলগুলো আছে তার আমরা বিরোধিতা করছি। সেই ভুলগুলো কি কি একটু জানতে হবে। এবার এর বিরোধিতা যাতে শুধু মুসলমানরা করে, সেই জন্য আমার হিন্দু সমাজের মধ্যে একটা ভুল বার্তা দিয়ে দিল মোদিজি। কিভাবে ভুল বার্তাটা দিল আমরা জানতে হবে। ভুল বার্তাটা বিজেপির কিছু নেতাদেরকে দিয়ে মার্কেটে খাইয়ে দিল। আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, ওই পাড়ার নেতার সাথে আমি ডিবেটে বসবো না। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে একদিকে বসিয়ে দেবেন, আর আমি অন্যদিকে এই আইনটা নিয়ে বসবো। লাইভ হবে, যদি ওদেরকে ভুল না প্রমাণ করতে পারি আমি বিজেপির পতাকা ধরে নেব। এত বড় চ্যালেঞ্জ দিলাম, এত বড় আমি চ্যালেঞ্জ রাখবো। একা বসবো, অন্য কাউকে লাগবে না, এই আইনটা নিয়ে বসবো। ঠিক করতে বলুন, বসাতে বলুন। কারণ এই আইনের যে সংশোধনীগুলো এনেছে তার অধিকাংশ এই আইনকে দুর্বল করছে। আমার হিন্দু ভাইদের কাছে গিয়ে কি বলছে, যে ওয়াকফ বোর্ডের এত ক্ষমতা, যেখানে হাত দেবে সেটাই ওয়াকফ হয়ে যাবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টে কিছু বলতে পারবে না। এটা মিথ্যাচার একটা হচ্ছে। তো সহজ সাদা সিধে হিন্দু ভাইরা কি ভাবছে, আমার মন্দিরটাতে যদি এই চাকলা ধামকে এসে যদি বলে, চাকলা ধাম আমাদের বিখ্যাত ধাম, এখানকার লোকাল, তাই তো, এই বিখ্যাত ধামকে এসে যদি বলে এই ওয়াকফ বোর্ড ওটা আমাদের রকাবে, তাহলে চাকলা ধাম আর মন্দিরটা থাকবে না, ওয়াকফ হয়ে যাবে। স্বাভাবিকভাবে যে হিন্দু প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে, সেও বলছে না, এটা বন্ধ হওয়া দরকার আছে। মন্দিরের কথাটা একটু দূরে রাখুন। যদি আপনার খামারে এসে বলে, এই মাঠে বক্তব্য দিচ্ছি, ওয়াকফ বোর্ড নাকি বলে যদি এটা ওয়াকফের, এটা ওয়াকফের হয়ে যাবে, এরকম হতে পারে? এই দেশে এরকম আইন আছে মনে হয়? এরকম আইন দেশে থাকতে পারে না। শুধু মিথ্যাচার হচ্ছে। মিথ্যাচারের উদাহরণ আপনাদের কেমন আমি দিচ্ছি, বুঝতে পারবেন। পশ্চিমবাংলায় এই মুহূর্তে ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারেনি ওয়াকফ বোর্ড। আমার নিজের 2 বিঘা জায়গা আছে, আমি উদ্ধার করতে পারিনি, আর অন্যের জায়গাটা বলছে আমি যে কেড়ে নেবো। হতে পারে ভাই? হতে পারে? আমার ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি, সেই জন্য কোর্টে গিয়ে কাঁদছি। ওয়াকফ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি, মাই লর্ড, আমার ওই জায়গাটা পাচ্ছি না, তুমি অর্ডার করে পুলিশকে বলো আমি যেন জায়গাটা উদ্ধার করে দেয়। আমি গিয়ে হাইকোর্টে কান্নাকাটি করছি, যে মাননীয় যারা জাজেস আছেন ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের, তাদেরকে বলছি, মাই লর্ড, আমার ওই কলকাতার অমুক জায়গায় অমুক প্রপার্টিটা ভ্যালুয়েবল প্রপার্টি, 1 কাঠার দাম 2 কোটি টাকা, 10 কাঠা জায়গা দখল করে রেখে দিয়েছে, আমি উদ্ধার করতে পারছি না, তুমি একটু অর্ডার করে দাও যাতে আমি পেয়ে যাই। আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, চিফ জাস্টিসকে বলছি বা কোনো বেঞ্চকে বলছি, জাজেসদেরকে গিয়ে
যে মাই লর্ড, আমার ওই দিল্লির অমুক জায়গার ওই সম্পত্তিটা আমি ওয়াকফ বোর্ড যে বলছি যে ওই জায়গাটা আমার, আমি উদ্ধার করতে পারছি না, আপনি আমাকে উদ্ধার করে দেন। যার নিজের ক্ষমতা নাই নিজের জায়গাটা উদ্ধার করার, সে অন্যের জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে এটা আমার, সেটা হয়ে যেতে পারে। ভাই কত বড় মিথ্যাচার! এইটা বলে আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে, হিন্দু ভাইদেরকে ভুল বুঝাচ্ছে। আর একটা কি ভুল বুঝাচ্ছে, যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড নয়, আর ওয়াকফ বোর্ড কেন থাকবে? তাহলে ওয়াকফ বোর্ড তুলে দাও। স্বাভাবিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি বলেন যে মুসলমানদের জন্য আইন আছে, হিন্দুদের জন্য আইন নাই, খ্রিস্টানদের জন্য আইন নাই, সব আমি প্রোগ্রেসিভ মানুষ যাবে সেই বলবে আইনটা তুলে দেওয়া দরকার, এটা তো। কিন্তু এটা সত্য বলছে কি মিথ্যা বলছে ভাই বলুন? হতে পারে দেশের ধর্মীয় যদি পরিচয় আমি দেখি, যে এই দেশের প্রধানমন্ত্রীর লিস্টে একবারও কেউ মুসলমানের নাম নেই, সেই দেশের হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন থাকবে না, শুধু মুসলমানদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন থাকবে, মনে হয় আপনাদের? সম্পূর্ণ মিথ্যা কথা, এটা মিথ্যাচার। আমার হাতে একটা দুটো তিনটে কাগজ আছে, দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983, 1983 সালে কাশী বৈশ্বনাথ মন্দির জানেন আপনারা, বিখ্যাত মন্দির একটা, ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে হবে তার আইন আছে। আপনাদের এখানে কাছাকাছি চাকলা ধাম, এই চাকলা ধামের যে সম্পত্তি আছে কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আইন আছে। কালীঘাটের যে মন্দির আছে, তারকেশ্বরের যে মন্দির আছে, দক্ষিণেশ্বরের যে মন্দির আছে, সারা ভারতবর্ষের যে মন্দিরগুলো আছে, ইভেন আমাদের উড়িষ্যার জগন্নাথ মন্দির যে আছে, প্রত্যেকটা মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা আইন আছে। আর মুসলিম যত সম্প্রদায়ের আছে, সম্প্রদায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যে আইনটা তাকে বলে কি হয়? ওয়াকফ অ্যাক্ট। হিন্দু ভাইদেরটা টেম্পল অ্যাক্ট, আর মুসলমানদেরটা কি বলুন? ওয়াকফ অ্যাক্ট। এইটা শুধু পার্থক্য, কিন্তু এটা আমার হিন্দু ভাইদের মধ্যে ভুল বুঝিয়ে দিচ্ছে যে মুসলমানদের শুধু ওয়াকফ বাঁচানোর আইন আছে, আমাদের নেই কেন? তাহলে সবটাই তুলে দেওয়া হোক, তাহলে মিথ্যাচার হচ্ছে। তার প্রমাণ এটা তো। দেখুন, শুধু এটা নয়, একটা নয় জন্য একাধিক আছে আপনার। দেখুন, দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে আছে আপনার কর্ণাটকাতে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, এই ধরনের প্রতিটা রাজ্যে আছে। আমি আপনাদের বলি, শুধু তাই নয়, শুধু কি হিন্দু মুসলমান আছে, অন্য সম্প্রদায়ের মানুষজন তাহলে কোথায় যাবে? যারা পার্সি, যারা শিখ, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তারা কোথায় যাবে? প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা আইন তৈরি করা আছে তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য। যেমন দা পার্সিস পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, 1936 সালে পার্সিদের জন্য সেই আইন তৈরি করে দেওয়া হয়েছে। শিখেদের জন্য 1973 সালে শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদুয়ারাস অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্টস অ্যাক্ট 1973, সমস্ত ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি যাতে প্রোটেক্ট থাকে তার জন্য আইন তৈরি করে দেওয়া হয়েছে। আর বিজেপি এই সম্পত্তি লুট করবে বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য কি বলছে যে শুধুমাত্র মুসলমানদের জন্য আইন আছে, অন্যদের জন্য নাই বলে এই মিথ্যাচার করছে। এর জবাবটা আপনারা দেবেন তো ভাই? যদি আমি ভুল বলি আমাকে কিন্তু ছাড়বে না, বিজেপি যতটা না ছাড়বে বলতে পারবো না, তৃণমূল কিন্তু আমাকে ছাড়বে না ভাই। আমাদের ছেলে হাওড়াতে কদিন আগে দেখেছিলেন, একটি সমাজ বিরোধী ছেলে ধর্মে ধর্মে দাঙ্গা লাগাবার জন্য পুরুষোত্তম রাম ঠাকুরের নামকে নিয়ে জোর করে দুজন শ্রমিককে বলানোর চেষ্টা করেছে, তাদেরকে মারধর করেছে। পুরুষোত্তম রাম ঠাকুর প্রজা হিতৈষী ছিলেন, প্রজাদের জন্য তিনি সংসার পর্যন্ত করেননি, ভাবতে পেরেছেন? তার নাম দিয়ে দাঙ্গা করানোর চেষ্টা করেছে, পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। আমাদের নেতৃত্বদের কাছে খবরটা আসে, আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করলে আমাদের নেতৃত্বরা তার নাসির খানের নেতৃত্বে
লোকাল হসপিটালে গিয়ে মেডিকেল রিপোর্ট বানিয়ে লোকাল থানাতে গিয়ে অভিযোগ দায়ের করার ফলে গ্রেফতার হয় ছেলেটি। এটা তো বিজেপির বুকে চেঞ্জিং করা দরকার না? বিজেপি মনে করে ওদের বাবার সম্পত্তি পুরুষোত্তম রাম ঠাকুর। আরে পুরুষোত্তম রাম ঠাকুর একা বিজেপির বাবার সম্পত্তি নয়, এটা মাথায় রাখতে হবে। তারপরেও বিজেপির তো বুক চিনচিন করা দরকার ছিল। আমরা কি দেখলাম যে আমাদের নাসির খানের নামে ওখানকার লোকাল থানা মিথ্যা, অসত্য, ফেক, সুমোটো মামলা করে অ্যারেস্ট করেছে। সে এখন আমার বীর যোদ্ধা পুলিশ কাস্টাডি দিয়ে আছে, তাদেরকে আমরা জামিন করিয়ে মালা পরিয়ে ঘরে পাঠাবো। কিন্তু বোঝানোর জন্য বলছি আপনাদের, আমরা কার বিরুদ্ধে মামলা করালাম ধরতে গেলে বিজেপির ওয়ান টাইপ অফ সাপোর্টারের বিরুদ্ধে। আর রাজ্য সরকার তাতে রাগ হয়ে গিয়ে আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে দিল। ওই জন্য বলছি, আমার কথাটাতে যদি একটু অসত্য বেরিয়ে যায়, বিজেপি না যতটা আমাকে আক্রমণ করবে, বিজেপি ঠিক জায়গায় দেবে, আমার মানে ধরতে পারবেন না এমন জায়গায় দিয়ে দেবে, বোঝানোর জন্য বলছি। কিন্তু তার থেকে বেশি তৃণমূল আগে উঠে যাবে, ওদের নামে সুযোগ পেয়ে গেছি মামলা দিয়ে দেবে। যদিও সুযোগ আমি দিই না, আমার কাছে সুযোগ পাবে না, তারপরেও বলছি। তাহলে বুঝতে পারছেন যে আমি আবার জায়গায় ফিরে আসা যায়। তাহলে যে আমাদের মধ্যে ওয়াকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ লাগানোর চেষ্টা করছে, এটা অসত্য। তো তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়েছে, ওয়াকাফ বোর্ডের ক্ষমতা নাই যে সে আপনার নিজে থেকে কোনো জায়গা আমার বলে দখল করে নিতে পারার। যদি ক্ষমতা থাকতো অন্তত ৭৬,০০০ বিঘা সম্পত্তি এখন ওয়াকাফ বোর্ডের কন্ট্রোলে থাকতো, যেটা এখনো বেহাত হয়ে আছে। দ্বিতীয় যেটা, শুধু মুসলমানরা মাদ্রাসা মসজিদ ঈদগার সম্পত্তি রক্ষার জন্য ওয়াকাফের আইন আছে, হিন্দু ভাইদের নাই, এই যে মিথ্যাচার করছে, এটা ক্লিয়ার হয়েছে আজকে।